2024-25 এই দুটো বছর কিন্তু ছাত্রছাত্রীদের কাছে খুবই ভালো অপরচুনিটি, কিন্তু কারণ প্রচুর এক্সাম পেন্ডিং আছে, পুজোর আগে থেকেই স্টার্ট হবে। একটু মনোযোগ দিয়ে প্রিপারেশন নাও, দেখবে ঠিক ক্র্যাক করতে পারবে। ওকে, তো সামনে এই এক্সাম গুলো আছে, বোর্ডে দেখতে পাচ্ছ। এখানে একটা জিনিস বলি, দেখবে তোমরা টাকা দিয়ে হোক বা বিনা পয়সায় হোক বা অনলাইন হোক অফলাইন হোক, ম্যাথের যে টিচার বা সলিউশন করা সেইটা তোমার কিন্তু শিখিয়ে দেওয়ার টিচার প্রচুর পাবে, এটুকুনি আমি জানি। অভাব নেই, তোমার টাকা থাকুক আর নাই থাকুক তুমি ফ্রিতে পেয়ে যাবে। কিন্তু তুমি যখন অঙ্ক করতে বসবে তার যে ডাউট হবে, সেইটার টিচার কিন্তু সত্যি অভাব আছে, আমি নিজে থেকেই বলছি। তো সেইটা দূর করার জন্য আমি টেলিগ্রাম চ্যানেল আছে, এটুকুনি আমি বলছি, যা আজকের কোশ্চেন সেট করাচ্ছি সেটা আমার টেলিগ্রাম চ্যানেল, এবং সম্পূর্ণ কিন্তু তোমাদের পাঠানো কোশ্চেন, সেই ডাউট ক্লিয়ারের জন্যই কিন্তু টেলিগ্রামটা খোলা। তোমাদের অজানা কোশ্চেন, না পারা কোশ্চেন যাই হোক না কেন, তোমরা জাস্ট পাঠিয়ে দেবে, আমি ঠিক সলভ করে কিন্তু প্র্যাকটিস আকারে আমি এইভাবে সলিউশন করিয়ে দেবো। চলো, আজকের বছরে বলবো বা এই যে কনস্টেবল বলো, এসআই বলো, ডব্লিউবিকেপির, তার আজকের প্রথম নম্বর সেট। চলো, একটি নির্বাচনে 10% ভোটার তাদের ভোট দেয়নি, বাতিল হয়েছে এত। এ ভোটের 43% পেয়েছে, বি কে 1200 ভোটের ব্যবধানে পরাজিত করেছে, সি আবার এখানে যুক্ত হয়েছে। দেখো, এতদিন অঙ্কের মধ্যে এ আর বি ঢুকেছিল, এখানে আবার সি কে ঢুকিয়ে দিয়েছে। তার মানে অঙ্কের মেন বিষয়বস্তু বা ভান্ডাটা কি আছে আমাকে বলো। মেন বিষয়বস্তু বা ভান্ডাটা হচ্ছে কি ভাই, সোজা কথা হলো, এ যা ভোট পেয়েছে বি তার থেকে কি পেয়েছে, না 1200 ভোট কম পেয়েছে, বা উল্টো বলা যেতে পারে এ মাইনাস বি 1200 ভোট। ব্যাস, সোজা কথা হলো এইটাই, গল্প শেষ, পরাজিত করেছে মানে। এখন বলো এ কত ভোট পেয়েছে, এ দেখেছো 43% ভোট পেয়েছে, তাহলে এর ভোটের সংখ্যা হলো কত, না 43%, মাইনাস বি, বি করলেই হয়ে যায়। এখন বলো তাহলে বি কত ভোট পেয়েছে সেটা কি করে বার করব। তাহলে এইবারে চলে যাব বি কত ভোট পেয়েছে। বি দেখো প্রথমে 10% ভোট নষ্ট হয়েছে, তাহলে 10% ভোট নষ্ট হয়েছে মানে কত হয়েছে, 90% ভোট দিয়েছে। তারপরে দেখো বাতিল হয়েছে 560, তার মানে 560টা কি করব, বিয়োগ দেব। তারপরে দেখো সি পেয়েছে, তার মানে সি কত ভোট পেয়েছে, তাহলে সেটাকেও তো বাদ দেবো, হ্যাঁ কি না, তাহলে সি যেটা পেয়েছে সেটাকেও বাদ দেবো। সি বাদ দেওয়ার পরে তারপরে এ যেটা পেয়েছে সেটাকেও বাদ দেবো, তবে দেখো বি পেয়েছে, ভালো করে বোঝো কিন্তু। প্রথমে 10% ভোট বাতিল মানে 90%, তারপরে 500 বোতল কি হয়েছে, বাতিল হয়েছে। তারপরে সি পেয়েছে বাদ দেবো, তারপর এ কত পেয়েছে বাদ দেবো, বি পেয়ে যাব। সিম্পল ব্যাপার। তাহলে এখানে আমার হয়ে গেল কত, 90% মাইনাস 560, সি কত 8240, এ কত 43%। ব্যাস, তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে 90 থেকে 43 কত হচ্ছে 47%, আর এটা হয়ে গেল মাইনাস 8800, তার মানে হয়ে গেল 47% মাইনাস 8800। ব্যাস, এই ভি এটা পেয়েছে, ভি এর জায়গায় বসিয়ে দেবো 47% মাইনাস 8800 ইজিক্যাল টু 1200, গল্প শেষ। এরপরে দেখো এইটা মাইনাস করলে কত হচ্ছে, মাইনাস 4%, মাইনাস মাইনাসে প্লাস, ডান দিকে চলে গেলে কি হয়ে যাবে, না মাইনাস, তাহলে মাইনাস, তাহলে 1200, সরি 1200 তো প্লাস ছিল, সরি 1200 তো ছিলই, আর এদিকে মাইনাস হয়ে গেল কত, না 8800। ব্যাস, এরপরে দেখো 8800 থেকে 1200 বাদ দিয়ে তাহলে কত হচ্ছে 7600, আর দুদিকে দেখো মাইনাস আসবে, মাইনাসটা কেটে যাবে, 4% হয়ে গেল কত 76%, 1% এর মান তাহলে কত 1900, আর 1% মানে কেটে গেলে এরপরে হয়ে গেল 100%, মানে হয়ে গেল আর একটা ডবল জিরো, 1,90,000, মানে অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এ একটি ব্যবসায় এক্স টাকা বিনিয়োগ করে, 4 মাস পরে বি 2x টাকা নিয়ে বিনিয়োগ করে, আবার এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। তার মানে এইটার ফান্ডাটা কি বলো, বিনিয়োগ করা মানে যে যেরাম ভাই টাকা দেবে, মানে তার লাভ সেই রকম হবে, তার মানে লাভের অনুপাত। আমি আর লাভের অনুপাত লিখছি না, তার মানে অনুপাতটা এই আকারে লিখছি, এ আর বি। লাভের অনুপাত কিভাবে হয়, এ প্রথমে টাকা দিয়েছে ভাই এক্স টাকা, এক্স টাকাটা কমাস খেটেছে, এক্স টাকাটা ভাই 4 মাস খেটেছে। তারপরে এখানে লেখাটার একটু ক্রিটিক্যাল টাইপের আছে, কি বলেছে, এ নিজের বিনিয়োগ করার দ্বিগুণ বিনিয়োগ করে। এখন দ্বিগুণ যদি বিনিয়োগ করে তার মানে টাকা বিনিয়োগ করেছে কত, 2x টাকা, তাহলে হয়ে গেল ক মাসের জন্য খাটবে, 4 মাস পর, তার মানে 8 মাস খাটবে। তাহলে প্রথম এক্স টাকা 4 মাস আর 2x টাকা 8 মাস। এরপরে তুমি দেখো বি 2x টাকা লাগিয়েছে ক মাসের জন্য, 4 মাস পর মানে 8 মাসের জন্য,
2x ইন্টু তাহলে 8, তার মানে এইদিকে হয়ে গেল ওপরে 20x আর এদিকে হয়ে গেল 16x, সরি 16x কেটে গেলে কত হয়ে যাচ্ছে, 4 বার গেলে 5 আর 4 বার গেলে, সরি 5 বার গেলে 4, 5:4, তার মানে এ টাকা পাবে 5। এরপরে বলো লভ্যাংশ তাহলে কত হবে, 13,950 ইন্টু এর হচ্ছে গিয়ে 5 ভাগ আর টোটালটা কত, 9 ভাগ, তাহলে কাটাকুটি করলে আমার হয়ে যাচ্ছে অ্যান্সার, তুমি দেখো 9 একে 9, জাস্ট কাটাকুটি করতে হবে যেটা আসবে সেটাই, তার মানে 1550, ব্যাস, তার মানে এইটা হয়ে গেল 1550 আর এদিকে হয়ে যাচ্ছে তাহলে কত, 7750। অপশনটা তুলে দিয়েছি কি জান, তো যাই হোক অপশনটা এটাই হবে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে এত দ্বারা বিভাজ্য হবে, তার মানে কি বলেছে 3, 6, 9 আর 15, এদের প্রথমে কি করব, এলসিএম মানে লসাগু করব। তুমি বলো 3, 6, 9, 12, 15 এদের লসাগু কত হচ্ছে, 180। 180 মানে কি পুরো ভাগ চলে যায়, সেটাই বলেছে ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে, তার মানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত হবে, 179, কারণ 179 সাথে 1 যোগ করলে তবেই হয় 180, তার মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, বার্ষিক সুদ এত পার্সেন্ট হারে 900 টাকা এত বছরে চক্রবৃদ্ধি সুদ কত। দেখো অঙ্কে তো সকলেই জানে, কিন্তু এমন এমন ডেটা দিয়ে দেবে সেটাকে ভাঙা, সেটাকে ক্যালকুলেশন করা, মানে সহজ উপায়, সেটাই হচ্ছে কি অঙ্কের আসল মজা, অঙ্ক তো শিখে যাবে। তার মানে প্রথমে দেখো আর ইকুয়াল টু 5%, 5% মানে কত, 1-এর 20 টাকা, মানে 20 টাকায় 1 টাকা সুদ দিচ্ছে, তাহলে প্রথম বছর 20 টাকায় পাচ্ছে কত টাকা, সুদ আসল 21 টাকা, দ্বিতীয় বছরে পাচ্ছে 20 টাকায় 21 টাকা, তাহলে দেখো 2 বছরের কাহিনী শেষ, কিন্তু এই যে 2-এর 9 বছর আছে সেইটাকে কি করব, তুমি দেখো 1 বছরে দিচ্ছে কত, 1-এর 20, এই তো করেছো 1-এর 20, তাহলে 1 বছরে যদি এই হয় তাহলে 2-এর 9 বছরে কত দেবে, 1-এর 20 ইন্টু 2-এর 9 মানে হয়ে গেল 10, তার মানে হয়ে গেল 1-এর 90, তাহলে 2-এর 9 বছরে কিরকম সুদের হার হয়ে গেল, 90 টাকায় 1 টাকা, তার মানে 90 টাকায় সুদ আসল দিচ্ছে 91 টাকা। এইটাকে গুণ করব, এই দেখো এইটা একটুখানি কিন্তু স্বাভাবিক ব্যাপার, এত সহজভাবে করে দিয়েছি। এরপরে এটা গুণ করতে হবে, 21 21 গুণ করে তারপরে 91 গুণ করতে হবে, আমি জাস্ট এটা করে দিচ্ছি 131, তার মানে এটা কি হয়, এটা হচ্ছে গিয়ে প্রিন্সিপাল মানে আসল, এটা কি হয় অ্যামাউন্ট মানে সুদ আসল, তাহলে এইটাকে বাদ দিয়ে দিলে হয়ে যায় কি কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে বিয়োগ করব 4131। এখন করবোটা কি, এখন করব আসল কোশ্চেনে কি দেওয়া আছে 900 টাকা, আমার আসল এখানে কত 36,000 টাকা, তাহলে 36,000-এর ইউনিটের মান কত না 900 টাকা, আর কম্পাউন্ড ইন্টারেস্ট কত এত, তাহলে এইটার মান আমার বার করতে হবে, এত ইউনিটের মান 900, তাহলে এত ইউনিটের মান কি করে হবে 4131 ইন্টু কত হয়ে যাবে না, এখানে আমার তাহলে রেশিওটা 900 ডিভাইডেড বাই 3600, ব্যাস এবারে ক্যালকুলেশন করো, দেখবে এইটা আসবে 103.27 বা মানে 88 আসবে আর কি, ঠিক আছে, তাহলে অপশন নাম্বার এইটা আসবে সঠিক উত্তর, মানে মিলবে না ভাগ চলবে আর কি, কিন্তু দশমিক বোর্ডে দুটো সংখ্যা নিয়েছে। এবার দেখো একটি দ্রব্যের ক্রয় মূল্য এত টাকা এবং এটা ধার্য মূল্যের থেকে 25% কম, দ্রব্যটি যদি 15% ছাড়ে বিক্রয় করে তবে শতকরা লাভ হতো। অঙ্কটাতে দেখে মনে হচ্ছে তো প্রচুর টাফ ব্যাপার, কিন্তু অঙ্কের মজার ব্যাপার এই যে ক্রয় মূল্য, এই টাকাটা কোনো কাজেই লাগবে না, কেন, দেখো ধার্য মূল্যের সাপেক্ষে ক্রয় মূল্য দিয়ে দিয়েছে 25% কম, আবার বিক্রয় মূল্য দিয়ে দিয়েছে 15% কম, ছাড়ে বিক্রি করেছে, তার মানে কস্ট প্রাইস, সেলিং প্রাইস আর মার্ক প্রাইস, তাহলে মার্ক প্রাইস যদি 100 টাকা হয়, সেলিং প্রাইস কত 75 টাকা, কেন, দেখো 25% কমে কিনেছে। এবার বলেছে বিক্রি 15% ছাড়, বিক্রি 15% ছাড় মানে কি মার্ক প্রাইসের উপরে 15% ছাড়, তাহলে বিক্রি করেছে কত 85 টাকায়, সিম্পল জিনিস, ব্যাস এইটার কাহিনী শেষ। এরপরে বলেছে তার শতকরা লাভের হার কত, তাহলে কস্ট প্রাইস 75, সেলিং প্রাইস 85, তাহলে প্রফিট হয়ে গেল কত 10 টাকা, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত 10/75, তার মানে ইন্টু কত 100%, 25 4 100, 25 3 75, 40/3, 40/3 মানে 13.13%, অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, দুজন পুরুষ ও 3জন মহিলা 12,000 টাকার বিনিময়ে একটি কাজ বরাত নেয়, দুজন পুরুষ কাজটি শেষ করতে পারে 12 দিনে, 3জন পুরুষ মহিলা সেই কাজটি শেষ করতে পারে 15 দিনে। দেখো অঙ্কটা তোমরা পজ করো,
ভিডিওটা দেখে আগে নিজেরা করো, করে নিজেরা যদি একটা উপায় সলিউশন করতে পারো, ওয়েল অ্যান্ড গুড। তার থেকে যদি মনে হয় যে না আমার প্রসেসটা একটু ভালো, তাহলে সেটা অ্যাকসেপ্ট করো, কিন্তু নিজেরা আগে করো। ফার্স্ট চয়েস হচ্ছে কি তোমার নিজের চেষ্টা। তাহলে কি বলেছে, তুমি এই কথার মানেটা বলো, দুজন পুরুষ কাজটি শেষ করতে পারে 12 দিনে। তার মানে এই এই যে কম্বিনেশনটা দিয়েছে, এই কম্বিনেশনে 12,000 টাকা পাবে। কিন্তু যখন ইন্ডিভিজুয়ালি করছে দুজন পুরুষ, যখন 12 দিনে শেষ করছে, তুমি বলো কত টাকা পাবে? ভাই 12,000 টাকাই তো পাবে, যদি দুজন পুরুষ করে। এবার বলছি দেখো, তিনজন পুরুষ যদি কাজটি শেষ করে, তাহলে শেষ করা মানে কত টাকা পাবে? এই 12,000 টাকা পাবে, হ্যাঁ কি না বলো? তাহলে এইটা অঙ্কটা ইন্ডিভিজুয়ালি করতে হবে। তাহলে প্রথমে দুজন পুরুষ, এই দেখো প্রথমে কি আছে, দুজন পুরুষ কাজটা কদিনে করছে, 12 দিনে করছে। 12 দিনে করছে, তাহলে কাজটা যদি 12 দিনে করে, তাহলে কত টাকা পাবে? এই 12,000 টাকাই তো পাবে, হ্যাঁ কি না? তাহলে 12 দিনে করছে 12,000 টাকা, একদিনে করবে কত? তাহলে দুজন পুরুষ একদিনে করছে 1,000 টাকার কাজ, কাটাকুটি করলে 1,000 টাকা। এরপরে তুমি এইবারে চলে যাও, তিনজন মহিলা কদিনে করছে কাজটা? 15 দিনে। কাজটা যখন সম্পূর্ণ করছে তখন কত টাকা পাবে? ভাই 12,000 টাকাই তো পাবে, কাজ করে ফেলেছে মানে 12,000। তাহলে 15 8 কত, 800। তার মানে এই তিনটে ওম্যান একদিনে, 15 দিনে করছে এত টাকা, আর একদিনে কাটাকুটি করে দিলাম, একদিনে পাচ্ছে তাহলে 800 টাকা। খুব গল্প শেষ। এরপরে বলেছে দেখো, 5 জন শিশু সহায়তায় তারা, তারা বলতে কারা? তারা বলতে এই দুজন পুরুষ আর তিনজন মহিলারা। তাহলে দেখো, দুজন পুরুষ আর তিনজন মহিলা, তারা বলতে ওরাই 5 দিন করে কাজ করেছে। তাহলে বলো, একদিনে পাচ্ছে 1,000 টাকা, দুজন পুরুষ তাহলে 5 দিনে ক টাকা পাবে? 5 দিনে পাচ্ছে 5,000 টাকা। আবার ঠিক তেমনি তিনজন ওম্যান 5 দিনে, কেন 5 দিন বুঝতে পারছো, কারণ সবাই কিন্তু 5 দিন করে করেছে। 5 দিনে পাচ্ছে তাহলে 8 5 40, তার মানে 4,000 টাকা। এরপরে বলো, তাহলে লোকগুলো নিয়ে চলে গেল 5,000 টাকা, মহিলাগুলো নিয়ে চলে গেল 4,000 টাকা। তাহলে বাকি টাকা কারা পাবে বলো তো? বাকি টাকা পাবে এই 5 জন বালক, কারণ দেখো 5 জন বালক বলেছে। তাহলে 5 জন বালক পাবে কত টাকা? কদিন ধরে কাজ করেছে? 5 জন বালকও 5 দিন ধরে কাজ করেছে, তাহলে বাকি টাকা 5 জন বালক 5 দিনে পাবে। তাহলে 12,000 মাইনাস কত, 5,000 আর 4,000, কারণ দুজনে মিলে 9,000 করেছে, একেবারে ডাইরেক্ট আমি 9,000 টাকা বিয়োগ দিয়ে দিলাম। তাহলে পাচ্ছে কত, 3,000 টাকা। ওকে, তাহলে দেখো 5 জন বালক 5 দিনে পাচ্ছে 3,000 টাকা। এখন কি বলেছে, একজন শিশু কত টাকা অর্থ পাবে, মানে 5 দিনে কাজ করে কত টাকা পাবে, হ্যাঁ কি না? তাহলে 5 জন বালক 5 দিনে করছে, তাহলে একজন বালক 5 দিনে করবে, 5 দিয়ে ভাগ করে দেবো, 5 দিয়ে ভাগ করলে 600 টাকা। ব্যাস, অ্যান্সার শেষ। যদি বলতো যে একজন শিশু একদিনে কত টাকা পাবে, তাহলে আবার 5কে কি করতাম, আবার একদিন করতাম, আবার 600কে 5 দিয়ে ভাগ করতাম, তাহলে 120 টাকা হতো। ওকে, তাহলে এখন এখানে আমার অঙ্ক শেষ, 600 টাকা। নেক্সট কোশ্চেন কি বলেছে, দেখো এ যখন 15 মিটার দৌড়ায়, বি দৌড়ায় 12 মিটার। এরকম অঙ্ক কিন্তু প্রচুর করছো, কিন্তু পরীক্ষাও আসছে, কিন্তু তবুও তারপরেও গুলিয়ে যাচ্ছে। কেন গুলিয়ে যাচ্ছে? প্র্যাকটিসটা সেভাবে হচ্ছে না বলে। তাহলে প্র্যাকটিসটা একটুখানি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। তার মানে কি বলেছে, এ যখন 15 মিটার দৌড়ায়, তাহলে এদের গতিবেগের অনুপাত দেওয়া আছে। এখন তুমি বলবে যে স্যার গতিবেগ কেন, এখানে তো 15 মিটার দৌড়ায় বলেছে, আর এখানে তো 12 মিটার দৌড়ায় বলেছে। না, বলেছে দূরত্ব দেওয়া আছে, কিন্তু যখন আর তখন, এটার মানেটা কি? সময়ের সাপেক্ষে। সময় মানে এ যে সময়ে 15 মিটার দৌড়ায়, বি সেই সময়ে 12 মিটার দৌড়ায়। তার মানে সময় সাপেক্ষে দূরত্ব বলতে কি বোঝায়? গতিবেগ। তাহলে গতিবেগ এ ইস টু বি মানে কত? 15:12। 15:12 বলতে কি বোঝায়? না ভাই, 3 5 15, 3 4 12। ওকে, এরপরে তুমি বলো আবার সিমিলারলি গতি, এবার ঠিক আছে, এবার আমি সময়ে যাই, সময়ে। তাহলে সময়ের রেসপেক্টে আমাকে বলো এ ইস টু বি কি হবে? তাহলে উল্টে যাবে, হ্যাঁ কি না? 4:5 হবে। এখানে যদি 5:4 হয়, তাহলে 4:5 হবে। এখন এবারে গতিবেগ বি ইস টু সি। কেন? এখানে দেখো বি 10 মিটার দৌড়ায়, সি তখন 12 মিটার দৌড়ায়, তাহলে গতিবেগের অনুপাত এখানে কি হচ্ছে, 10:12।
12, দুবার গেলে 5, 5:6। তাহলে গতিবেগের অনুপাত যদি এটা হয়, তাহলে সময়ের অনুপাত b/c কি হয়ে যাবে? b/c 5:6 হয়ে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। উল্টে সরি 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 কি করে ক্লিয়ার হলো? উল্টে যাবে তো 6:5 হবে। তাহলে হয়ে গেল কত? 6:5। তাহলে সময়ের অনুপাত a/b আর b/c। তাহলে আমার বলো a/b/c এদের সময়ের অনুপাত কি প্রসেস? দ প্রসেস, হ্যাঁ কিনা? দ প্রসেস। তার মানে 24 ইস্টু সরি 6 4 24, 6 5 30 আর 5 5 25। ব্যাস হয়ে গেল সময়ের অনুপাত। এখন বলেছে সি 1 কিলোমিটার 10 মিনিটে দৌড়াতে পারে। দেখো এরও কিন্তু আর একটা বেসিক শর্টকাট আছে, এর থেকেও আরো শর্টকাট আছে, কারণ এর থেকে শর্টকাট তখনই যখন শুধুমাত্র স্টুডেন্টরা আমার কাছে ধরো পড়ছি, তাদেরকে 10 মিনিট 15 মিনিট ধরে মাথায় ঢুকিয়ে ঢুকিয়ে বুঝিয়ে বুঝিয়ে তারপরে তার মাথায় স্ট্রাইক করে, হ্যাঁ এই শর্টকাটটা মাথায় ঢুকলো। কিন্তু এই অনলাইনে এই 30 মিনিটের ক্লাসে এই বেসিক একটা ফর্মুলা দেওয়া বা কনসেপ্ট আমার মনে হয় এই মেথডটাই বেস্ট আর কি। কারণ এর শর্টকাট আমার সত্যি বলতে কি 2 মিনিটে আমি বোঝাতে পারবো না। ঠিক আছে, তো এটাই চলে পরীক্ষার জন্য ভাই, এই পরীক্ষার জন্য ভাই তুমি পাস করে যাবে যদি ঠিকঠাক মাথায় রাখতে পারো। শুধু তো অনুপাতের খেলা, আর তো কিছু নয়, ক্যালকুলেশন তো ব্যাপার নেই। তাহলে সময় তুমি বলো সি 1 কিলোমিটার যেতে 10 মিনিট সময় নিচ্ছে, তাহলে কিলোমিটারটা তার ফিক্সড, মানে দূরত্বটা ফিক্সড, কারণ দেখো এ সম দূরত্ব পৌঁছাতে কত সময় নেবে। তাহলে সি যেটা 10 মিনিট, সির অনুপাত কত? 25। তাহলে 25-এর মান কত? 25-এর মান ভাই 10 মিনিট। 10 মিনিট মানে তুমি যদি সেকেন্ডে করে নিলে ভাই 600 সেকেন্ড, হ্যাঁ কিনা? তাহলে 24-এর মান কত? 24 মানে কত? এর বলেছে কত সময় লাগবে। তাহলে 25-এর মান 600 হলে 24-এর মান কত? 576 সেকেন্ড। 576 সেকেন্ড মানে ভাই 9 মিনিট 36 সেকেন্ড। মানে অপশন নাম্বার এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নাম্বার অফ টার্ম ইন দ্য সিরিজ অফ এটা? তার মানে আমরা এটা চলে যাব সমান্তর প্রগতি। কিরকম সমান্তর প্রগতি? আমরা জানি নাম্বার অফ টার্ম ইজ ইকাল টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এখন tn টা কি? তাহলে tn টা লিখে রাখো যে অন্তিম পদটা। ঠিক আছে, অন্তিম পদ। এটা কি? এটা হচ্ছে কি প্রথম পদ, দেখতেই পাচ্ছ প্রথম পদ। এনটা কি? এনটা হচ্ছে কি এই নাম্বার অফ টার্ম। এই যে লিখতেই পাচ্ছ, পরীক্ষায় দিয়েই দিয়েছে নাম্বার অফ টার্ম, এটাই বার করতে বলেছে পরীক্ষায় যে এনটা কত আর ডিটা কত। আর ডিটা হচ্ছে কি ডিফারেন্স, হচ্ছে কি সাধারণ অন্তর, মানে দুটো পদ তাদের মাঝখানের যে ডিফারেন্স সেটাই হচ্ছে কি কি বলে বাংলাতে সাধারণ অন্তর। ওকে, এরপরে দেখো tn এর মান কত দেওয়া আছে, দেখো 333। এর মান দেওয়া আছে কত? 117 প্লাস n মাইনাস 1। ডির মান দেখো, এদের পার্থক্য কত? এদের পার্থক্য দেখো 3। ব্যাস, এরপরে শুধুমাত্র আর কিছুই নয়, শুধুমাত্র ভাই বিয়োগ করো, n এর মান বার করো। সেখানে তোমার এখানে আসবে 216, 216/3, তার মানে 72, 72 প্লাস ব্যাস 73। তাহলে n এর মান হয়ে গেল 73। অঙ্ক অপশন নাম্বার ডি, বি। নেক্সট কোশ্চেন দেখো, এইটা কিন্তু খুব ভালো। 100 মিটার বলছি সরি, 300 মিটার লম্বা একটি ট্রেন কুয়াশার মধ্য দিয়ে যাওয়ার সময় একই দিকে এত কিলোমিটার গতিবেগে ভ্রমণরত ব্যক্তিকে অতিক্রম করছে। 3 মিনিট পর্যন্ত দেখতে পান যদি ট্রেন ব্যক্তিটি 1200 মিটার পর্যন্ত দেখতে পায়। তাহলে দেখো ট্রেনটিকে দেখতে পেয়েছে 1200 মিটার দূর পর্যন্ত, আর ট্রেনের দৈর্ঘ্য কত? 300 মিটার। তার মানে মোট কত দৈর্ঘ্য অতিক্রম করেছে ট্রেন? কোন অতিক্রম করেছে ভাই? 1500 মিটার। ক্লিয়ার? তাহলে 1200 জায়গায় আমি কিন্তু 300 যোগ করতে হলো, ট্রেন মোট গেছে কিন্তু 1200 মিটার লোকটাকে ক্রস করার পরে। বোঝা গেল? তুমি বলো আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ, আপেক্ষিক গতিবেগ কেন? কারণ ট্রেনও যাচ্ছে এইদিকে আর লোকটাও যাচ্ছে এইদিকে, তার মানে আপেক্ষিক গতিবেগ। আপেক্ষিক গতিবেগ মানে কি? দূরত্ব বাই সময়। দূরত্ব কত? 1500, বুঝে গেলাম। কত সময় অতিক্রম করেছে? 3 মিনিট। 3 মিনিট মানে 180 সেকেন্ডে। তাহলে এইটা হয়ে গেল কত? মিটার পার সেকেন্ড। তাহলে এই মিটার পার সেকেন্ডকে আমি কি করব? 18/5 দিয়ে গুণ করে কি করে দেবো? কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব। তাহলে এদিকে 0 0 কাটলো, 18 18 কাটলো, 5 3 0। তার মানে হয়ে গেল কত? আপেক্ষিক গতিবেগ 30 কিলোমিটার পার আওয়ার। এবার বলে আপেক্ষিক গতিবেগ যখন একই দিকে যায় তখন কি হয়? ট্রেন মাইনাস
লোকটা, হ্যাঁ কি না, ইজিক্যাল টু 30। লোকটার মান কত? লোকটার গতিবেগ 6, তাহলে 6টা ডান দিকে চলে গেলে তাহলে ট্রেন হয়ে যাবে 36 কিলোমিটার। অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। এইবারে দেখো, অরুণ ধার্য মূল্যের ওপরে এত পার্সেন্ট ছাড়ে 50 কেজি চাল নিয়ে এনেছে। প্রচুর পরিমাণে কেনার জন্য তাকে বিনামূল্যে 5 কেজি গম দেওয়া হয়েছে, যার ধার্য মূল্য, চালের ধার্য মূল্যের 60%। খুচরো বিক্রেতা যদি তার অন্যের গ্রাহকদের কাছে ধার্য মূল্য, হ্যাঁ তার মানে দেখো সে কিন্তু গমটা ফ্রিতে নিয়ে আসছে, কিন্তু বিক্রি কিন্তু ফ্রিতে করছে না। কারণ যখন গ্রাহকদের কাছে সে বিক্রি করছে তখন ধার্য মূল্যে উভয় উভয় পণ্য বিক্রি করছে। ব্যাস, ওই তো অঙ্ক হয়ে গেল। তার মানে সে কিনে এনেছে কম টাকায় আর বিক্রি করছে বেশি টাকায়, তাই তো? যেটা ফ্রি এনেছিল সেটাকেও কি করছে? বিক্রি করছে। তাহলে আমি প্রথমে ভাই ধরে নেব কি না, চালের ধার্য মূল্য কত? ভাই 100 টাকা। 15% ছাড়ে কিনে নিয়ে এসছে। 15% ছাড়ে কিনে এনেছে মানে তুমি আমাকে বলো চালের মোট কস্ট প্রাইস কত? চালের মোট কস্ট প্রাইস কত? এনেছে 50 কেজি, এনেছে 50 কেজি, আর 15% ছাড়, 15% ছাড় মানে 100 থেকে 15 টাকা মানে 85 টাকা দিয়ে কিনে নিয়ে এসছে। বোঝা গেল? ব্যাস, এই পর্যন্ত তো আমার হয়ে গেল, অসুবিধা তো কিছু হওয়ার কথা নয়। তার মানে হয়ে গেল কত? 4250। এত টাকায় সে মোট কিনে নিয়ে এসছে, এটাই তার কস্ট প্রাইস। এরপরে দেখো তার তাহলে সেলিং প্রাইস কত হচ্ছে? সে বিক্রি করেছে কত? বিক্রি করেছে ধার্য মূল্যে বিক্রি করেছে। তাহলে প্রথমে বলো চালের ধার্য মূল্য, তাহলে বিক্রি কি করেছে? বিক্রি করেছে ভাই চালের ধার্য মূল্য প্লাস কত? গমের ধার্য মূল্য, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অবশ্যই। চালের ধার্য মূল্য কত? চালের ধার্য মূল্য 100 টাকা ইন্টু 50 কেজি, 50 কেজিটা তো করতে হবে, প্লাস গমের ধার্য মূল্য কত লেখা আছে দেখো, চালের ধার্য মূল্যে 60%। তাহলে চালের যদি 100 টাকা হয়, গমের ধার্য মূল্য কত? 60 টাকা। ইন্টু কত? ইন্টু হয়ে গেল 5 কেজি, কারণ 5 কেজি কিনেছে। তাহলে 105-এ কত? 5000, 5300, 5300। তাহলে এইটাই হয়ে গেল তার সেলিং প্রাইস, এটা দেখো তার কস্ট প্রাইস। ব্যাস, তার মানে তার প্রফিট। এবার কিন্তু ভাই ক্যালকুলেশনের ব্যাপার, এখন আর কিছু কিন্তু ব্যাপার নেই। তার মানে প্রফিট হয়ে গেল কত? 1050। তাহলে প্রফিট পার্সেন্টেজ ভাই 1050 ডিভাইডেড বাই 4250 ইন্টু কত? 100%। তাহলে এদিকে জিরো জিরো কিছু করার নেই, এগুলো একটু ক্যালকুলেশন করতে হবে আর কি। 5 বার গেলে 2, 5 বার গেলে তাহলে কত হচ্ছে? 40 85, আবার 5 বার গেলে তাহলে কত হচ্ছে? 17, 5 বার গেলে তার মানে 21 5-এ 210, তার মানে 420/17, 420/17 তুমি ভাগ করো ফ্র্যাকশন, এই 24.7%ই আসবে অ্যান্সার। ওকে, একটুখানি ফ্র্যাকশন আছে, কিছু কিছু করার নেই। নেক্সট কোশ্চেন, এত টাকা এবিসি এর মধ্যে ভাগ করা হলো, তার মানে এখানে কজন আছে? 5 জন আছে। তাদের প্রাপ্ত টাকার পরিমাণ ঊর্ধ্বক্রম এবং সমান্তর প্রগতি, মানে পরপর পরপর পেয়ে গেছে। সমান্তর প্রগতি মানে কি? এক্ষুনি তো অঙ্ক একটা হলো, মানে প্রত্যেকটার আগের গুলোর সাথে ডিফারেন্স একই। এর থেকে 40 টাকা পেয়েছে, তার মানে 5 জনের মধ্যে এ যেটা পেয়েছে আর যেটা পেয়েছে গ্যাপ কত? 40 টাকা। আমি একটুখানি জাস্ট বোঝানোর জন্য বলছি, এদের মধ্যে গ্যাপ কটা আছে বলো? আমি একটু নীল কালি ইউজ করি। এদের মধ্যে গ্যাপ কটা আছে? একটা গ্যাপ, দুটো গ্যাপ, তিনটে গ্যাপ, চারটে গ্যাপ। তার মানে যখন যতগুলো গ্যাপ থাকবে, 5 জন থাকলে গ্যাপ কটা হয়? চারটে গ্যাপ, হ্যাঁ কি না? বোঝা গেল? তার মানে এদের ডিফারেন্স কত? 40 টাকা। তাহলে 40 টাকাকে কি করবে? 4 দিয়ে ভাগ করবে। 5 জন থাকলে 4 দিয়ে ভাগ করবে, 11 জন থাকলে 10 দিয়ে ভাগ করবে। ক্লিয়ার? মানে 1 মাইনাস করে ভাগ করবে। তার মানে কত হয়ে গেল? 10। এই 10টা কি? 10টা হচ্ছে কি একে অপরের থেকে 10 টাকা করে কম পাবে। মানে এ যদি ভাই 30 টাকা পায়, এ পাবে কত? 20 টাকা। এ পাবে কত? সি পাবে কত? সি পাবে 40 টাকা, ডি পাবে 50 টাকা। বোঝা গেল? আমি জাস্ট বোঝানোর জন্য জাস্ট এইভাবে ইউজ করলাম আর কি, এইভাবে ভাগ করে নিয়ে আমি করে নিলাম। এবার গল্প হলো। এখন প্রশ্ন হচ্ছে কি বলেছে যে বি কত টাকা পেয়েছিল। এইটাকে বার করতে গেলে দেখো টোটাল কত টাকা আমাকে বলো তো। টোটাল হচ্ছে 720 টাকা। তাহলে টোটাল যখন আমার 720 টাকা হবে, তখন মাঝখানে কে আছে? মাঝখানে কে আছে?
মাঝখানে আছে সি, তার মানে মাঝখানের জন পাবে পুরো 5 দিয়ে ভাগ যে টাকাটা হবে মধ্যিখানের জন। তার মানে এইটা মনে রাখো, বেজোড় সংখ্যা হলে সি পাবে। এখানে যদি আমি 7 থাকতো, ই, তারপরে এফ, তারপরে জি যদি থাকতো, তাহলে মধ্যের সংখ্যা কি হতো, ডি। তাহলে 7 দিয়ে ভাগ করলে আমার মধ্যের সংখ্যা সে টাকাটা পাবে। ক্লিয়ার? যেহেতু এখানে 5টা সংখ্যা আছে, তাই সি পাবে পাতি 720 ডিভাইডেড বাই 5 দিয়ে ভাগ। তার মানে 5 দিয়ে ভাগ করলে আমার কত হয়ে যাচ্ছে, না 5 একে 5, 2 5 4 20, 5 4 20, তাহলে সি পেয়ে গেল কত, 144। আর এদের মধ্যে ডিফারেন্স কত, 10। তার মানে এখান থেকে কি করব, 10 বাদ দেবো, 10 বাদ দিলে বি পাবে 134। সিম্পল, এ হয়ে যাবে সঠিক উত্তর। এইগুলো কিন্তু দেখো, এগুলো কোনো চ্যাপ্টারের মধ্যে, এগুলো বেসিক সেন্স দিয়ে তুমি 10টার মধ্যে পরীক্ষার হলে দুটো তিনটেই এই কমন সেন্সের অঙ্ক পাবেই। এবার দেখো 6% সরল সুদে কোনো টাকা 2 বছরের সুদ 300 টাকা। ওই সুদ বা সময়ে যদি এক হয় তাহলে জটিল সুদ কত? তার মানে দেখো 2 বছরে আমার সরল সুদ দিচ্ছে 300 টাকা, তাহলে প্রতি বছরে কত টাকা করে ভাই, 150 টাকা করে। ব্যাস, তাহলে আর কিচ্ছু অঙ্ক লাগবে না। দেখো প্রথম বছরে 150 টাকা, দ্বিতীয় বছরে 150 টাকা। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয় বলো, জটিল সুদ বা চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, সুদেরও সুদ বসে। তার মানে এই 150 টাকার উপরে কি বসবে, 6% সুদ বসবে। 150 টাকার উপর, এই 150 টাকার উপরে 6% সুদ বসবে। 6% সুদ মানে আমি কি হয়ে গেল, 0 0 কেটে গেল, দুবার গেলে 3, দুবার গেলে 5, 5 3 15, মানে হয়ে গেল 9 টাকা। তাহলে সুদ কত হয়ে গেল, এদিকে 150, 150 300, আর এদিকে 9, তাহলে কত হয়ে গেল, 309 টাকা। অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কি বলছে, খুব ভালো কোশ্চেন, এটা কিন্তু খুব ভালো করে দেখো। পি এবং কিউ এইগুলো কিন্তু তোমাদেরই পাঠানো কোশ্চেন, এই নয় যে আমি নিজে নিজে বানিয়েছি। এইটুকুনি আমি তোমাদেরকে ফ্যাসিলিটি দিচ্ছি, তোমাদের কোশ্চেন পারছো না সেগুলো পাঠাও, আমি এখন রেগুলার তোমাদের প্র্যাকটিস সেট করে দেবো। ওকে, পি যখন কিউ, দুটি নল সম্পূর্ণ কি হচ্ছে 50 মিনিটে, এত মিনিটে সময় লাগছে ভর্তি করছে। তার মানে পি হয়ে গেল 50, কিউ হয়ে গেল কত, 45। অপর একটি নল আর প্রতি মিনিটে চৌবাচ্চা থেকে 10 লিটার জল বাইরে বার করে দিচ্ছে। তিনটি নল একসাথে খুলে দিলে ওই ভর্তি চৌবাচ্চাটি পুরো 90 মিনিটে খালি হয়ে যাচ্ছে। তার মানে যেটা খালি করছে তার পাওয়ার বেশি, তাই না, সবাই তো খালি করতে পারছে। তার মানে আমি বলতে পারি যে পি, কিউ আর আর তিনটে যখন খুলে দিচ্ছি তখন 90। এদের কি করব, এলসিএম। এলসিএম তাহলে কি হচ্ছে বলো তো, 9 5 45, তার মানে হয়ে গেল এইটা। তার মানে পি এর ক্যাপাসিটি ভর্তি করছে কত, 50, 9। তার মানে পার মিনিটে ভর্তি করছে ভাই 9 লিটার করে ভর্তি করছে। কিউ তাহলে ভর্তি করছে কত, কিউ ভর্তি করছে 10 লিটার করে। আর আমাকে বলো তিনটে মিলিয়ে যখন এ করছে তখন কিন্তু ভাই খালি করছে, খালি। তার মানে কিন্তু খালি করছে কত, মাইনাস কত, মাইনাস হচ্ছে কে 5 লিটার করে খালি করছে। তাহলে এবার বলো আমাকে, অনেক আমি লিখে দিতে পারি, 60-50% ছেলে এখানে ভুল করে ফেলে, যে তাহলে আর প্রতি মিনিটে তাহলে খালি করছে কত, আমাকে বলো। এইটা ভর্তি করছে, এটা ভর্তি করছে, তার মানে সিটা কি হয়ে যাচ্ছে, শেষে যখন তিনটে অ্যাড হচ্ছে তখন মাইনাসে অ্যান্সার আসছে ভাই। তার মানে কি, যেটা খালি করছে তার ক্যাপাসিটি বেশি, তার ক্যাপাসিটি বেশি মানে তাহলে খালি করছে কত, তার মানে তিনটে যোগ করে দেব। এখানে বলবে তো স্যার মাইনাস আছে, তাহলে মাইনাস কি করে, মাইনাস তো হওয়ার কথা। আলটিমেট কি জিনিসটা হচ্ছে আমি তোমাদেরকে বলি, যে যেহেতু প্লাস চিহ্ন মানে ভরছে ভরছে, আর এটা হচ্ছে গিয়ে খালি করছে। তার মানে তিনটে জিনিস যখন ভর্তি, আলটিমেট নেট রেজাল্ট যখন খালি হচ্ছে, তখন আমি কি করে দেবো, না 9 18, 18 আর 5 24, 24 লিটার কি হয়ে যাচ্ছে, খালি হচ্ছে। তখন স্যার বলবে কি করে যোগ হলো দুটো প্লাস আর যোগ, তার মানে অ্যাকচুয়ালি খালি হচ্ছে। এইটাকে আমরা কিভাবে লিখি, এইটাকে আমরা -24 দিয়ে লিখি, হ্যাঁ কি না, -24 দিয়ে লিখি। তার সাথে ভর্তি হচ্ছে কত, 9 লিটার, তার সাথে আমরা 10 লিটার ভর্তি হচ্ছে। এবার দেখো নেট রেজাল্ট কি আসে, নেট রেজাল্ট বলো কি আসে বলো, নেট রেজাল্ট আসে
সেটা হচ্ছে কি -5। এবার এই -5টা এসছে, সেইটা আমাদের গাণিতিক রিপ্রেজেন্টেটিভ, কিন্তু আলটিমেট এই খালি হচ্ছে বলতে -24, মাইনাস তো আর বসানো হয় না। এবার যখন ম্যাথমেটিক্যালি এইভাবেই বসানো হয়, সেই কারণে আলটিমেট আমার 24 লিটার প্রতি এতে খালি করে। এরপরে তুমি আমাকে বলো, কোশ্চেনে বলো খালি করছে কত করে, 10 লিটার, আর আমার এই অনুযায়ী খালি করছে কত, 24 লিটার। এবার তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারি যে 24 ইউনিটের মান কত, না 10 লিটার, আর টোটাল ক্যাপাসিটি কত, 450। তাহলে 450 ইউনিটের মান কত, তার মানে হয়ে যাবে 450 ইন্টু 10/24। এখানে আমার অ্যান্সার আসবে 187.5। কাটাকুটি করো, এটাই আসবে, অপশন নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট অঙ্ক কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের ভেতরের কোনো বিন্দু থেকে তার বাহুগুলির ওপর অঙ্কিত লম্বগুলির দৈর্ঘ্য এইটা। তার মানে ছবিটাই অনেকে হয়তো বুঝতে পারছে না যে ছবিটাই কি করব, ছবিটার কিছুই নয়। তুমি দেখো এইটা একটা সমবাহু ত্রিভুজ, ওকে। সম্ভবত যে কোনো একটা বিন্দু তোমাকে নিতে বলেছে, এখান থেকে এই বাহুর উপরে লম্ব টানতে বলেছে, এই বাহুর উপরে লম্ব টানতে বলেছে, এই বাহুর উপরে লম্ব টানতে বলেছে। এখন বলেছে এই লম্বগুলির দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো এই 50√3, 10√3 আর 50√3, আর এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বলেছে। তার মানে সমবাহু ত্রিভুজ মানে কি, এর তিনটে বাহু, বাইরের বাহু তিনটে কি সমান, তাহলে এর ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হবে বলতো, ক্ষেত্রফলের সূত্র হাফ ইন্টু ভূমি, মানে একটা বাহু এই যে এ, ইন্টু এই যে তিনটে লম্ব আছে, তিনটে লম্বের যোগফল। কেন হয়েছে সেটা যদি কোনোদিন জ্যামিতির এ করে ঠিক শিখিয়ে দেবো আমি, ইন্টু তাহলে তিনটে বাহুর যোগফল, তিনটে বাহু মানে তুমি যদি এ করো 50√3 প্লাস 10√3 প্লাস 15√3, ব্যাস হয়ে গেল। এরপরে দেখো হাফ, 50, 60, 70, 75 ইন্টু এ ইন্টু কত, 75√3, এইটা গেল ত্রিভুজের ক্ষেত্রফল। এরপরে বলো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত, √3/4 ইন্টু কত, বাহু স্কোয়ার, হ্যাঁ কিনা, আমরা তো জানি √3/4 ইন্টু বাহু স্কোয়ার। তাহলে এইটাও ক্ষেত্রফল, আবার এইটাও ক্ষেত্রফল, তাহলে দুটো কি হওয়া উচিত, দুটো তো অবভিয়াসলি সমান হওয়া উচিত, হ্যাঁ কি না, অবশ্যই হ্যাঁ। তাহলে √3 কেটে গেল, এদিকে 2 আর এ কেটে গেলে 2, এদিকে এ স্কোয়ার, এদিকে এ কেটে গেলে এ, তাহলে বাহুর মান হয়ে গেল কত, 75 দিয়ে এই দুইটা ওই পরে চলে গেল 150। তাহলে বাহুর দৈর্ঘ্য কত হয়ে গেল, এর মান হয়ে গেল 150। এরপরে কি বলে যে ত্রিভুজের ক্ষেত্রফল, এবার তুমি তো ক্ষেত্রফলের সূত্র জানো, √3/4 ইন্টু কত, বাহু স্কোয়ার। তার মানে এখানে বাহুর মান কত পেয়ে গেছি, 150 পেয়ে গেছি, বসিয়ে দাও, অ্যান্সার হয়ে যাবে, গল্প শেষ, সিম্পল জিনিস। এরপরে দেখো, একটি সমকোণী চৌবলের দৈর্ঘ্য এত, প্রস্থ এত, উচ্চতা। সমকোণী চৌবলের সমান আয়তন বিশিষ্ট ঘনকের, তাহলে সমকোণী চৌবল বলতে আমরা কি বোঝাই, তার দৈর্ঘ্য প্রস্থ আলাদা, হ্যাঁ কি না, হ্যাঁ অবশ্যই হ্যাঁ। এইটাকে করতে বলেছে কি, ঘনক মানে যার দৈর্ঘ্য প্রস্থ কি হবে, না সমান হবে। তাহলে এইটাকে আমরা কি করে করবো, সিম্পল জিনিস। তার মানে আমাকে কিউবে নিয়ে আসতে হবে, মানে এ কিউবের ফর্মে নিয়ে আসতে হবে, তবেই আমার ঘনক আনা সম্ভব। তাহলে দেখো সমকোণী চৌবলের আয়তন, তাহলে এইটার সাথে এটার কি মিল আছে, দুজনের আয়তন সমান, কারণ এইটাকে তো ভেঙে হোক মুচড়ে হোক তো এই ঘনক বানাচ্ছে, তার মানে দুজনের কি আয়তন সমান। এবার বলো সমকোণী চৌবলের আয়তন সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু কত, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য কত, 80, প্রস্থ কত, 75, উচ্চতা কত, 36। তাহলে এইটাকে যখন আমি ঘনক করব, তখন কি বলেছে, ঘনকের বাহুর দৈর্ঘ্য, তাহলে এইটাও কি হবে, ঘনকের আয়তন, হ্যাঁ কিনা, এটাও কি হবে, ঘনকের আয়তন। এবারে তাহলে বলো ঘনকের আয়তন, ঘনকের আয়তন মানে কত, বাহুর কিউব, ওকে। এবার তাহলে বাহুর কিউব দেওয়া আছে এইটা, তাহলে বাহু আনতে গেলে কি করতে হয়, তাহলে সেম জিনিস তো, এ কিউবের মান দেওয়া আছে এটা, তাহলে এ আনতে গেলে আমাকে কি করতে হয়, √কিউব করতে হয়। তো ঠিক আছে, এখান থেকে তুলে দিই, এখান থেকে না তুলে তোমাদের হয়তো পরবর্তীকালে অসুবিধা হতে পারে। তার মানে এখানে কি করতে হয়, এ আনতে গেলে √কিউব করতে হয়, 80 ইন্টু 75 ইন্টু 36 করতে হলে বাহুর মান হয়ে গেল এটা। এইবার আমি অঙ্ক করব কি করে, তাহলে 80টাকে এমন ভাবে ভাঙতে হবে যাতে কিনা আমার তিনটে করে বেরোয়। তাহলে 80টাকে আমি জাস্ট সিম্পল ওয়েতে কিন্তু ভাঙছি, শুধুমাত্র দেখো, দেখো কিরকম বলেছে, 2 ইন্টু 2 ইন্টু 2, সরি 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8, তারপরে কত হচ্ছে, 8 2 10,
10, 16, সরি 16, 16 5 80। এবার 75টাকে ভাঙবো কিভাবে বলছো? 5 ইন্টু 5 25, 25 3 75, ভেঙে নিলাম। হ্যাঁ কি না? হ্যাঁ কি না? অবশ্যই। 36টাকে ভাঙছি, 36টাকে কিভাবে ভাঙছি বলো তো? যে 3 3 9, 9 2 18, আর এটা 36, ব্যাস হয়ে গেল। তার মানে এখানে থেকে তিনটে তিনটে করে বার করে নেবো। রুট ওভার কিউব করতে গেলে কি হয়? তিনটে দুই, তাহলে তিনটে দুই থেকে একটা দুই বেরিয়ে গেল, এখানে একটা দুই, আর এখানে দুটো দুই, তাহলে তিনটে দুই, তাহলে তিনটে দুই থেকে আর একটা দুই বেরিয়ে গেল। এখান থেকে দেখো তিনটে পাঁচ, এই দেখো তিনটে পাঁচ, তাহলে তিনটে পাঁচ থেকে কি হলো? একটা পাঁচ বেরিয়ে গেল, আর তিনটে তিন থেকে আর একটা তিন বেরিয়ে গেল। তার মানে হয়ে গেল 2 2 4, 4 5 20, 20 3 60। তার মানে বাহুর দৈর্ঘ্য হয়ে গেল 60। ব্যাস, এই তো, এত সলভ হয়ে গেল।